বাংলাদেশের মানুষকে গোপন করছে। মানে তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে গোপন করছে। আজকে কিন্তু পর্যাপ্ত খাদ্য বাংলাদেশের যে খাদ্য কোষাগারে মজুদ নেই। ডলারের সংকট। সব দিকে তারা দেশটাকে লুটপাট করে মানে মানে আমি কি বলবো? মানে ভিক্ষার থলি আমাদের হাতে ধরাই দিয়ে ওরা চলে যাবে। তখন কিন্তু বাংলাদেশের এই জনগণের কিছুই করা থাকবে না। তারা যদি আজকেও যদি তারা আচ্ছা, তো আশা করি বিশ্বের দরবারে শেখ হাসিনার একটি উজ্জ্বল ক্যারিয়ার ছিল বা আছে, বা তার সম্পর্কে সবাই ভালোই জানে। তো উনি এই যে একটা গুডউইল তৈরি করেছিল এত বছরের অক্লান্ত পরিশ্রমে, সেই জায়গা থেকে বিশ্বের যে রাষ্ট্রনায়ক যারা আছেন, যাদের সঙ্গে এতদিন উনার উঠা-বসা চলাফেরা বা বাংলাদেশের স্বার্থে যাদের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ছিল, লেনদেন ছিল, তারা কি ভবিষ্যতে এই জিনিসটাকে ভালোভাবে দেখবে বা বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখবে? আমি আপনাকে আপনি যখন আমাকে এই কথাটা বললেন, প্রশ্নটা করলেন, শেখ হাসিনার বৈদেশিক সম্পর্ক সম্পর্কে। দেখেন, আমাদের পার্শ্ববর্তী একটা বন্ধু-প্রতিম দেশ ভারত, আমাদের ৩ দিকে তাদের বেষ্টনী দ্বারা তাদেরই সীমান্ত অঞ্চল দ্বারা বেষ্টিত। তারপরে ধরেন আমাদের এশিয়ার প্যাসিফিক অঞ্চল মানে আরেকটা দেশ, পরাশক্তি দেশ চায়না এবং আমাদের আরেকটা দেশ জাপান। তো তারপরে আমাদের আরেকটা বন্ধু-প্রতিম দেশ রাশিয়া। তো এখানে পরাশক্তি যে দেশগুলো এশিয়ার ভিতরে এবং রাশিয়া, এমনকি ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ এই যে বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে, এই প্রত্যেকটা বিশ্ব নেতৃত্বের সাথে আমাদের জনতা শেখ হাসিনার যে বন্ডিংটা এতই সমুদ্র ছিল, এটা কিন্তু ব্যক্তিগত না, রাষ্ট্রীয়ভাবে। তো আমি একটা সুপার পাওয়ার একটা দেশ, আমি আমেরিকার সাথে যে আমাদের এই যে মানে রাষ্ট্রীয় মানে কূটনৈতিক সম্পর্ক যে খারাপ ছিল তা কিন্তু না। তাও অত্যন্ত সুগভীর ছিল। আপনি জানেন এই গত ২ দিন আগে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে, এই যে উনাকে উৎখাত করা হয়েছে, তারপরেও কিন্তু উনার যে মানে রাজনৈতিক দক্ষতা, উনি জানেন এবং ডিপ স্টেট যে উনাকে মানে মানে এই যে ডিপ স্টেটের এই ৫০ মিলিয়ন ডলারের মাধ্যমে উনাকে উৎখাত করা হয়েছে। তারপরেও কিন্তু উনি এই কথাটা স্বীকার করেননি। যেন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সাথে হয়তো ব্যক্তি শেখ হাসিনার সাথে আমেরিকার কোন শত্রুতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের সাথে না। কথা বুঝতে পারছেন? উনি কিন্তু এই প্রশ্নটা মানে মানে একবারে টেকনিক্যালি উত্তর দিয়েছেন। এখানে আমেরিকা আমাকে মানে এই ক্ষমতাচ্যুত করার জন্য তারা প্রত্যক্ষ সম্পর্ক দেয় না। আপনি এই মেসেজটা কি বুঝতে পেরেছেন? নিজের ঘরেই শত্রু আছে। মানে এই মেসেজটাতে উনি এটাই প্রমাণ করেছেন, এখনো উনার যে এই ২০২৪ সালের মানে এই যে প্রেক্ষাপটে যে বিশ্ব রাজনীতিতে যে একটা ভুল তারা মেসেজ দিয়েছিল, সেই ভুল মেসেজটা কিন্তু তারা আজ বুঝতে পেরেছে যে ২০২৪ সালের এই ভুল মেসেজটা মূলত বাংলাদেশ তথা গণতন্ত্রের জন্য একটা হুমকি, একটা মারাত্মক বিপর্যয়। তাহলে কি করতে হবে? দেখেন, একটা ঘটনা আপনার শরীরে যখন ক্যান্সার বসা বাঁধে, তাহলে ক্যান্সারটা তো আপনার একদিনে চলে যাবে না। আপনাকে সার্জারি করতে হবে, আপনাকে মেডিসিন নিতে হবে। বাংলাদেশ স্থিতিশীল হবে। বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষের যে অধিকার তারা ফিরে পাবে, কিন্তু একটু সময় নেবে। বিশ্ব রাজনীতিতে এবং আমাদের জনপ্রিয় যেই মানে অবাধ বিচরণ, সেই বিচরণটা ডক্টর ইউনূস হয়তো উনি নোবেল লরিয়েট, কিন্তু উনার যে নোবেল লরিয়েটের যে একটা ওই যে মান ছিল, সেই মানটা কিন্তু আজকে শূন্যের কোঠায়। রাজনৈতিক কূটনীতিবিদ হিসেবে উনি কেমন? ডক্টর ডক্টর ইউনূস। ইউনূস ডক্টর ইউনূসকে যদি আ আমি যদি তাকে বিচার করি, দেখেন সারা বিশ্ব তাকে জানে মাইক্রো ফেসেন্স মানে ক্রেডিট মানে এই যে একটা তার একটা অবদান। তো সেই অবদানে দেখেন উনার নোবেল পাওয়ার যে একটা পিছনে যে একটা রহস্য ছিল, সেটা ছিল টেলিনর। টেলিনরটা হচ্ছে আপনার আ দেশটা ইউরোপের একটা দেশ, নামটা কি? আমি উম সরি, ইউরোপের একটা দেশ, যে দেশটা আপনি আমাকে একটু স্মরণ করে দিন। আমি মনে হইতেছে না যে নেদারল্যান্ড না নিউজিল্যান্ড? না, নেদারল্যান্ড না। আল্লাহ! আচ্ছা, এই টেলিনর যে দেশের মালিক, ওই দেশটা কিন্তু গ্রামীণ ব্যাংক এবং টেলিনর এই ডক্টর ইউনূসকে মানে এই নোবেলটা পাইয়ে দেওয়ার জন্য অসংখ্য মানে লবিং করে তারা কিন্তু এই নোবেলটা পাইয়ে দিয়েছে। মূলত হুম। মানে এই যে তাদের সাথে যে একটা ব্যবসার একটা মানে এই যে একটা ব্যবসায়িক একটা লেনদেন তৈরি হয়েছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশের সরকারের অধিকার যতটুকু স্বার্থ
মানে এই যে রেভিনিউ ট্যাক্স দেওয়ার কথা ছিল, তারা কিন্তু এই ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে এই ডক্টর ইউনূসকে এই জিনিসটা, এই নোবেলটা পাইতে সাহায্য করেছে। মূলত ডক্টর ইউনূস তার নিজের যোগ্যতায় এবং তার নিজের কোনো ক্যাপাসিটিতে এই নোবেলটা পান নাই। জি, নোবেলটা ওটা তো আমরা পেয়েছেন। জানি। আজকে আরেকটি বিতর্কিত বিষয় আসছে যে বন্দর নিয়ে চুক্তি। এই যে ১৩ থেকে আজকে কত তারিখ? আজকে ১৮ হয়ে গেছে। তো এর মধ্যে বন্দর চুক্তি মানে সরি, আমি সম্পূর্ণ আমার করেছে। আমার আমার কান্ট্রিটা মনে হয়েছে নরওয়ে। নরওয়ে ভিত্তিক যে একটা টেলিনর কোম্পানি, নরওয়ে ভিত্তিক যে টেলিনর কোম্পানি, এমনকি ওই নরওয়ে থেকেই এই যে শান্তি নোবেলটা, এই যে নোবেল, যে নোবেলটা ওই নরওয়ে ভিত্তিক একটা প্রতিষ্ঠান কিন্তু এই নোবেলটা দিয়ে থাকেন। তো ওই যে নোবেল, এই নোবেলের পাছনে কিন্তু রয়েছে গ্রামীণ ব্যাংক এবং আমাদের গ্রামীণ টেলিফোন। তো তারা কিন্তু বাংলাদেশের মানুষকে মানে তারা রক্ত চুষছে। মানে তাদের রক্ত এমনভাবে চুষছে গ্রামীণ ব্যাংক, মানে আমি যদি গ্রামীণ ব্যাংকের কথা আপনাকে আর কি বলবো? যে মানুষের রক্ত এমনভাবে তারা পান করেছে আমি যে তারা কালকে মানে আপনাকে নিয়ে সমবায়ের উপরে একটি করব, আলোচনা করব। সমবায়ের সার্চ দিলে Google এ দেখা যায় আ বিভিন্ন জায়গা থেকে সমবায়রা ভেগে চলে গেছে। ৭০০ কোটি, ৭৫০ কোটি, ৩০০ কোটি টাকা নিয়ে। এগুলো সবই ক্ষুদ্র, ক্ষুদ্র সমবায়। ভিন্ন, ভিন্ন নামে ইউনূসের সমবায় ছিল। জি, গ্রামীণ এই ব্যাংকের জিনিসটা জি, জি, ছাতা ছিল, ব্যাঙের ছাতা। এগুলো সব ভেগে গেছে টাকা-পয়সা নিয়ে। জি। আপনি এই জিনিসটা মানে এই জিনিসটা আজকে বুঝতে পেরেছেন। দেখেন, বিগত জনাব শেখ হাসিনা যখন ১৬ বছর মানে দেশ চালাইছেন, তখন তাহার সময় দেশের ঋণ ছিল 11 ট্রিলিয়ন। বুঝতে পারছেন? মানে হুম। ১১,০০০ কোটি টাকা। মানে সরকার থেকে ঋণ নিয়েছে। এই ঋণটা এই বাটপার ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই ঋণটা হয়েছে ২১,০০,০০০ কোটি টাকা। ওহ মাই গড! যেটা হচ্ছে যে 21 মানে 21 বিলিয়ন। আগে ছিল মানে 11 বিলিয়ন, এখন হচ্ছে, আমি ট্রিলিয়ন বলছি। ট্রিলিয়ন না। এটা হচ্ছে বিলিয়ন। মানে কি সরি, ট্রিলিয়ন। আমি 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 ভুল করেছি সংখ্যাটাতে। ট্রিলিয়ন। মানে প্রথম ছিল 11 ট্রিলিয়ন আর এখন হচ্ছে 21 ট্রিলিয়ন। মানে এই বিগত ১৫ মাসে মানে 10 ট্রিলিয়ন টাকা উনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষের সম্পদ থেকে উনি পাচার করেছেন। দেখেন, এই দেশটাকে পরিচালনার জন্য আপনার এই গার্মেন্টস শিল্পগুলো, বাংলাদেশের উৎপাদিত যে প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু পরিকল্পিত ধ্বংস করা হয়েছে। একমাত্র অক্ষত কি আছে? গ্রামীণ ব্যাংক, এনজিও গুলো এবং ইসলামী ব্যাংকের কিছু শাখা, তারা কিন্তু ওই যে গত কিছুদিন আগে ২৩,০০০ কোটি টাকা তারা মুদ্রণ করেছিল। মনে আছে? এই যে তরল সংকটে পড়েছিল ব্যাংকগুলা, ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলা, এখন তো তারা আরো কিন্তু বেশি ব্যাংক দেউলিয়া হয়েছে। আগে তো ৭ টার কথা শুনেছি, এখন তো ৩০ টার উপরে। জি, এই ব্যাংকগুলোকে উনি চাঙা করেছেন। কারণ কি সবগুলো তাদেরই অঙ্গ সংগঠন প্রতিষ্ঠান। বুঝতে পারছেন? মানে হুম। রাষ্ট্রীয় টাকা, এই জনগণের টাকা তারা কি করেছে? ওই যে তাদের প্রাইভেট ব্যাংক গুলো, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক এবং তার এনজিও গুলো এবং ইসলামী ব্যাংক। এই মিলে-ঝিলে তারা কি এই টাকাগুলো ভাগ করেছে। তো আজকে শুধু সরকার পরিচালনার জন্য এই যে একটা বিপ্লবী সরকার তারা বলে তথাকথিত সো কল্ড, আমি তাকে সো কল্ড সরকার বলি। তো সো কল্ড সরকার মানে দেখেন, আমাদের বাংলাদেশে যারা আগে বিনিয়োগ করেছিলেন, আজ পর্যন্ত ১৫ মাসে একজন বিনিয়োগকারী বাইরে থেকে বিনিয়োগ করতে আসেন নাই। তাহলে বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলবে? দাস শুধু প্রবাসীদের উপর। এখন তাহলে বন্দর চুক্তি যে হলো ৩০ বছরের কন্ট্রাক্ট। এইটা নিয়ে প্রতিবাদ করার মতো লোকজনের সময় নাই। কারণ হচ্ছে এখন আ লকডাউন, শাটডাউন চলছে। শেখ হাসিনার রায় নিয়ে উত্তপ্ত ককটেল বাজি নাটক নিয়ে সবাই ব্যস্ত। এর দেখেন, ফাঁকে দিয়ে তারা যে ৩০ বছরের চুক্তি করলো, এই চুক্তি তো জনগণের কোনো ম্যান্ডেট নাই এখানে। কোনো বিএনপি পর্যন্ত বলছে যে তারা বিশ্বাসঘাতকতা করেছে ইউনূস। কিন্তু তারপরও দেখেন বিএনপিকে এই প্রতিবাদ চুক্তিটা, করতে দেখছি না। দেখেন আজকে এই বন্দর চুক্তিটা হওয়ার কথা ছিল ডিসেম্বরের ৭ তারিখে বা ৭ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে। তো তারা ডক্টর ইউনূস এই ক্ষমতা গ্রহণ করার পরে কিন্তু উনি বারবার বলছেন আমাদের বন্দরগুলো বাইরের দিয়ে দিতে হ্যাঁ, হবে। বাইরেদের মানে বৈদেশিক মানে যে কোম্পানিগুলো আছে তাদেরকে দিয়ে দিতে হবে। মানে যারা তার বিরোধিতা করবে তাদেরকে বোঝাতে হবে। আর যদি তারা যদি না বুঝে তাদেরকে প্রতিহত করতে হবে। কথা বোঝেন? দেখেন, আজকে জননেত্রী শেখ হাসিনার রায়টা ছিল একটা প্রহসনের রায়। তারা জানে যে আমাদের বাংলাদেশের জনগণকে তারা ওই দিকে ব্যস্ত থাকবে। আর তারা গোপনে ২ জন বোর্ড মেম্বার নিয়ে তারা এই চুক্তিটা করেছে। ২ জন বোর্ড মেম্বার। আপনারা জানেন চট্টগ্রামের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালের ঐতিহাসিক পিপিপি চুক্তি সম্পাদন করেছে। একটা চুক্তি ৩০ বছরের, একটা চুক্তি ২৫ বছরের। তো এই চুক্তিগুলো যখন বাংলাদেশের জনগণ বুঝতে পারবে, জানতে পারবে, তখন তাদের অস্তিত্ব কোথায় যাবে? এখনো কিন্তু জনগণ যারা এই বাংলাদেশের অর্থনীতি নিয়া তারা কনসার্ন, উদ্বেগ যে বাংলাদেশের অবস্থান কোথায়?
চট্টগ্রাম বন্দরের লোকজন মশাল মিছিল করেছে। জি, গত কিন্তু সেভাবে প্রচার হয়নি। জি, আমি বাংলাদেশের চ্যানেল আই এর একটা অনুষ্ঠানে আমি তাদের একটা দেখছিলাম যে তারা মশাল মিছিল করেছে ৫,০০০ লোক নিয়ে। কিন্তু তাদেরকে কোন পাত্তা দেয়নি। পাত্তা দেয় না এইজন্য আমি বললাম যে তারা যদি অন্য কোন দিন এই জিনিসটাকে ভাইরাল করত বা তারা এই জিনিসটা নিয়ে কথা বলত। দেখেন আজকে যখন দেশ গোটা দেশ স্তব্ধ, তখন কিন্তু তারা এই কাজটা করে ফেলেছে গোপনে। মানে এই হচ্ছে তাদের meticulous প্ল্যান যে তারা দেশের সম্পদ কিভাবে লুটপাট করবে এবং দেশের মানুষকে তারা কিভাবে ঠকাবে, এই হচ্ছে তাদের প্ল্যান। মূলত তারা জানে যে তারা যতই জনতা শেখ হাসিনার ফাঁসির রায় একবার না ১৪০০ বার যদি দেন, কিন্তু তারা সেই রায় বাস্তবায়ন করার সেই সক্ষমতা তাদের এবং সেই রায়কে তারা তাদের শুধু মানে কাগজে কলমে রায় থাকবে সেটাই তারা জানেন। কিন্তু তাদের তো মূল টার্গেট শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া নয়। তাদের তো মূল টার্গেট বাংলাদেশের সম্পদকে বিদেশীদের হাতে তুলে দেওয়া। হুম, হুম। তাদের তো মূল টার্গেট বাংলাদেশকে একটা অস্থিতিশীল বানানো। তাদের তো মূল টার্গেট তারা বাংলাদেশের জনগণের এই যে সম্পদগুলো লুট করে তারা তো এই দেখেন এই বর্তমান সরকারের যেহেতুগুলা উপদেষ্টা রয়েছে, এই তো মানে আ এই যে কয়েকটা উপদেষ্টা বাদে প্রত্যেকটা উপদেষ্টার তারা বিদেশের নাগরিক। তারা তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। মনে করেন আগামীকাল কোন একটা সরকার তাদেরকে রেড অ্যালার্ট জারি করলো বা তারা কি তাদেরকে আবার তাদের থেকে ক্ষমতা মানে নিয়ে নিল। তারা কিন্তু যেকোনো উপায়ে তারা একটা ফ্লাইট ধরেই কিন্তু তাদের ওই দেশে ভিসা রয়েছে। এমন না যে তাদেরকে মানে রুখে দিতে পারবে। কারণ তারা ওই দেশের নাগরিক। মানে যারা যে দেশের নাগরিক তারা তো ওই দেশে চলেই যাবে। এখন সমস্যাটা হচ্ছে যে মানে যাওয়ার আগে বাংলাদেশটাকে এমন পর্যায়ে রেখে যাবে যাতে বাংলাদেশ আগামী ৫০ বছর উঠে না দাঁড়াতে পারে। মানে এই জিনিসটা যখন বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত না মানে বুঝবে ৭১ সালে যেই জায়গায় ছিল পাকিস্তানিরা যে তলাবিহীন ঝুড়ি রেখে গিয়েছিল, সেই জায়গায় আবার রাখার চেষ্টা করছে। জি, তারা কিন্তু বলছে বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন উত্তীর্ণ হয়েছে। প্রতিদিন কিন্তু কিন্তু নিউজে প্রচার হচ্ছে অনেক টাকা রিজার্ভ জমা হয়ে আছে, অনেক রিজার্ভ। আসলে বাস্তবতা না কিন্তু ভিন্ন। আপনাকে যদি আমি বলি $২৫ বিলিয়ন যদি এই আমাদের বৈদেশিক যেহেতু রিজার্ভে থাকে, ইউনুসকে কোনো উন্নয়নমূলক কাজ করতে হচ্ছে না, কোনো বাজেট খরচ করতে হচ্ছে না, কোথাও দিতে হচ্ছে না, তাহলে ও রিজার্ভ বেশি বলেই কি আর কম বললেই কি? সে তো না আর দেশের শুধু আমি কোনো আপনাকে কাজ করছে না। আমি আপনাকে একটু টাচ মানে একটু মানে ধারণা দিচ্ছি। যে ধারণাটা হচ্ছে যে দেখেন আদানির বিদ্যুতের তারা অসংখ্য টাকা তারা পাবে। মানে ডলার হিসাবে সম্ভবত ৫,০০০ মিলিয়ন। তো $5,000 মিলিয়ন তারা বাংলাদেশের কাছে এই মানে বিদ্যুতের যে বকেয়া বিল তারা পাবে। এই সাময়িক হুম, তারা কিছু টাকা পরিশোধ করেছে। হয়তো আদানি আগামী বছর তারা আরেকটা রেট জারি করবে যে আমরা আর আপনাকে বিদ্যুৎ দিতে পারছি না। তো তারা যদি মানে এই দেশটাকে দেখেন আজকে আমদানি, রপ্তানি আপনারা এই বাংলাদেশের খাদ্য যে আন্তর্জাতিক মানে যারা খাদ্য সংস্থা নিয়ে কাজ করে, তারা বলছে আগামী দিনে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। হুম, একটা হুম। খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে যেখানে বাংলাদেশের মানুষের এই যে একটা দুর্ভিক্ষ সামনে আসতেছে। তো এই জিনিসটা কিন্তু তারা মানে সচেতন এবং তারা যদি এই রাস্তায় না নামিয়ে এসে যদি তাদেরকে প্রতিহত করার না চেষ্টা করে, তাহলে কিন্তু আগামী দিন আমাদের জন্য, আমাদের সন্তানের জন্য অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত বিপর্যয়ে আমরা 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 চলে যাব। যে আশা করি যে আপনার এই যে মানে জিওপলিটিক্স খেলাতে মানে ডক্টর ইউনূসের এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার পার্থক্যটা দেখেন, জননেত্রী শেখ হাসিনার যে দেশপ্রেমটা, এই দেশপ্রেমটা 100% যেখানে কোনো মানে ১% কোনো ভেজাল নেই। মানে 0.99% ১% বলে অনেক বড় হয়ে যায়। 0.99% যেখানে 99% এর 1% কোনো ভেজাল নেই। তো উনার দেশপ্রেমের জন্যই কিন্তু দেশ আজকে এত উন্নত হয়েছিল। দেখেন উন্নয়নের স্ট্রাকচার গুলো, পদ্মা সেতু, রেল মানে আপনার মেট্রো রেল, আপনার কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো মানে আপনার যেই ধরনের প্রকল্প মানে শিক্ষা খাতে এবং আমাদের সিভিলিয়ানদের জন্য উনি ১৪৪ টা পাইলট মানে প্রকল্প হাতে নিয়েছিলেন। যেখানে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আপনার গর্ভকালীন মানে ভাতা, তারপরে আপনাদের এই যে স্কুলের বেতন, মানে এই যে মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া, ছেলেদের উপবৃত্তি দেওয়া, মানে অর্থ কর্মসংস্থান সৃষ্টি করা, মানে বিভিন্ন ধরনের ১৪৪ টা প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। প্রত্যেকটা প্রকল্পই কিন্তু আজকে মুখ থুবড়ে পড়েছে। মানে জনগণের যে মানবিক অধিকারগুলো, সেই অধিকারগুলো কিন্তু মানে গলা টিপে হত্যা করা হইতেছে। এই জিনিসটা নিয়া বাংলাদেশের কোন গণমাধ্যম আজ পর্যন্ত যাদেরকে আমরা আ বর্তমান সময়ের জন্য মানে চিন্তাবিদ মনে করি। তারা think tanker তাদেরকে think tanker মনে করি। তারা দেশের এই যে ভাবমূর্তি তারা কনসার্ন, তারা উদ্বিগ্ন থাকে, তারা কথা বলে। আজ পর্যন্ত কোন চিন্তাবিদের মুখ থেকে আমি এই কথা শুনি নাই যে বাংলাদেশের মানুষের যে গণ অধিকার,
বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো এই ডক্টর ইউনূস যে ক্ষুণ্ণ করছে, কিন্তু আজ পর্যন্ত কোন সুশীল তারা এই নিয়ে কোনো তাদের উদ্বিগ্ন আজ পর্যন্ত প্রকাশ করেনি। তো দেশের যে অবস্থা, এই অবস্থাতে হয়তো আজকে দুবাইয়ের প্রতিষ্ঠানের কাছে খুলনা পাওয়ার প্ল্যান্ট বিক্রি করেছে। এটা তো আমি জানেন না। শুধু একটা না, মানে এরকম অসংখ্য ঘটনা তারা ঘটাইতেছে প্রতিদিন। মানুষের চক্ষুকে ফাঁকি দিয়ে এবং মানুষকে বিভিন্ন খনিজ বিভিন্নভাবে সম্পদও বিক্রি হয়ে গেছে। আমি বললাম যে এই যে তাদেরকে যে প্রভুরা তাদেরকে বসাইছে, তাদের যে একটা মানে এই $৫০ মিলিয়ন যে তারা বাংলাদেশের প্রতি খরচ করেছে এই যে ক্ষমতার পরিবর্তনের জন্য। তো আপনারা কি মনে করেন যে এই $৫০ মিলিয়ন যতক্ষণ না পর্যন্ত মানে $5,000 মিলিয়ন না পরিবর্তিত হয়, তখন কি তারা এই দেশ থেকে চলে যাবে? আপনার কি মনে হয় $৫০ মিলিয়ন সব শেষ করে দিয়ে যাবে ওরা। সব মানে শেষ করে দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা মানে সুপরিকল্পিতভাবে ধ্বংস করতেছে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার দর্শক এবং বাংলাদেশের জনগণ যারা এই ভিডিওটা দেখবেন, যারা দেখছেন, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে সকাল সন্ধ্যা হরতাল পালন করুন এবং তাদেরকে আপনাদের সামর্থ্য অনুসারে তাদেরকে প্রতিহত করুন। এই রায় না বাংলাদেশের মানুষ মানবে, না আন্তর্জাতিক যে আন্তর্জাতিকভাবে কোন দেশ এই রায়ের স্বীকৃতি দিবে না এবং এই রায়টাকে তারা যে প্রহসনমূলক, তারা যে রাজনৈতিক প্রতিহিংসা, এই প্রতিহিংসাটা তাদের মানে তাদের মুখ থেকে এটা প্রকাশিত হয়েছে। উনি হুম, জনাব শেখ হাসিনা একটা কথাই বলেছেন, "আমার দোষ শুধু এতটুকুই, এই যে মানবতার ২০২৪ সালে মানবতা লঙ্ঘনের জন্য যে দোষটা দেখেন, আজকে কিন্তু ডিএমপি কমিশনার এবং সিএমপি কমিশনার পুলিশকে নির্দেশ প্রদান করেছেন, আপনারা যারা নাশকতা গুলি করতে আসবে গুলি করবেন। শুধু গুলি করবেন না, এসএমজি দিয়ে গুলি করবেন, ব্রাশ ফায়ার করবেন তাদেরকে।" তো তখন যদি এই কথাটা ডিএমপি কমিশনার বলে থাকেন আর সিএমপি কমিশনার বলে থাকেন, তাহলে এই যে গণমাধ্যমগুলো তাদেরকে প্রশ্ন করা উচিত যে, "স্যার আপনাকে এই হুকুমটা কে দিয়েছে? এটা কি ডক্টর ইউনূস সাহেব দিয়েছেন? না এটা আমেরিকা থেকে দিয়ে এসেছে? না কে আপনাদেরকে এই হুকুমটা দিয়েছে?" তাহলে যদি ডিএমপি কমিশনার আর সিএমপি কমিশনারকে এই হুকুম দেয়া হয়, তাহলে আসাদ মানে এই যে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুল হক এবং আমাদের জনতা শেখ তার অপরাধটা কোথায়? তার অপরাধটা কোথায়? তাহলে কি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, আপনার সেতু ভবন, মেট্রো রেল, বিটিভি ভবন এবং অন্যান্য যে মানে সরকারের মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, ঐদিন যারা এই অগ্নিসন্ত্রাস করেছে, যারা সন্ত্রাসী করেছে, যারা এই সকল মানে প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, তো তারা কি দেশের পক্ষে কাজ করেছিল? তো তাদেরকে যে জন্য শেখ হাসিনা যদিও শেখ হাসিনা অর্ডার করে থাকেন, এই অর্ডারটা কি উনার নিজের জন্য করেছিলেন? না রাষ্ট্রের জন্য করেছিলেন? আর জনতা শেখ হাসিনা অর্ডার করেছেন, সেইটা আজ পর্যন্ত কোন মিডিয়াতে, কোন ফাইট থেকে প্রমাণ করতে পারেন নাই। কল রেকর্ড পাওয়া যায়নি। তো প্রমাণ না করতে পেরেও আপনারা যে ধরনের প্রহসনমূলক উনার ফাঁসির রায় আপনারা শুনিয়েছেন, আপনারা প্রস্তুত থাকেন। আপনাদেরকে জনগণ প্রতিহত করবে। ধন্যবাদ ঠিক আপনাকে। আছে।